এর আগে কখনো নির্বাচনে বিজয়ের কোনো ইতিহাস মান্না ভাইয়ের নাই। তো যার কিনা কখনোই নির্বাচনে বিজয়ের ইতিহাস নাই, তিনি 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এইটা শুনে আমি একজন রাজনীতি বুঝি এরকম মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে এটা সঠিক সিদ্ধান্ত না। মান্না ভাইয়ের আমার মতে ইলেকশন করার সবচেয়ে ভালো জায়গা ছিল ঢাকা শহর। ঢাকার যে কোনো আসনে মান্না ভাইয়ের যে গুরুত্ব, এটা বোঝার মতো অনেক ভোটার আছে। এইবার যত জোট হয়েছে কোনোটাই আদর্শের সমঝোতা না, সবই হচ্ছে আসন সমঝোতা। কিভাবে কিভাবে অঙ্ক করলে কোথায় কোথায় কয়টা সিট বেশি পাওয়া যাবে, এটাই অঙ্ক হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ বদলানোর জন্য নৈতিক বা আদর্শিক কোন অবস্থান থেকে কোনো দলই একক নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। যারা একক নির্বাচনে গিয়েছেন তারা অধিকাংশই জোটে ঢুকতে না পেরে গিয়েছেন। ছাড় না পেয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। কিন্তু আমরা যদি 24 ডিসেম্বরের বাস্তবতা তুলে ধরি, আমরা তো দেখেছিলাম যে সংবাদ সম্মেলন করে 10 জন নেতার নাম প্রকাশ করা হয়েছিল, সেখানে মাহমুদুর রহমান মান্নার নামটিও ছিল। এই যে প্রকাশ্য সমঝোতার ঘোষণা দিয়েও সিদ্ধান্ত বদল, সেই সঙ্গে মাহমুদুর রহমান মান্না একটি অভিযোগ করেছে তাকে ইগনোর করা হয়েছে, এটি আসলে রাজনীতিতে জোট শরিকদের জন্য কি বার্তা বহন করছে? কোনো বার্তাই বহন করছে না। মান্না ভাই অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ। মান্না ভাই 2টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিজয়ী একজন ছাত্র নেতা, দীর্ঘ সময় রাজনীতি করেছেন, বামপন্থী রাজনীতিতে ছিলেন। তারপরে সেখান থেকে তিনি যে কোনো কারণেই হোক আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেখান থেকে আবার বেরিয়ে গিয়ে তার নিজের দল রয়েছে এবং এখন তিনি বিএনপির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতে, যেটি আসন সমঝোতা অবশ্যই, 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। দুটোর একটাতে তিনি ছাড় পাননি, এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি তিনি বলেছেন তাকে ইগনোর করা হয়েছে। এখন ইগনোরের বিষয়টি হচ্ছে ব্যক্তিগত, মানে এটা পারসেপশন। আমি মনে করতে পারি যে আপনি আমাকে ইগনোর করেছেন, ওকে বেশি সম্মান দিয়ে বলেছেন, এটা তো যার যার মানসিক একটা ব্যাপার। ফলে এইটাকে আমি ব্যাখ্যা করতে পারবো না যে ওনাকে কোথায় কিভাবে ইগনোর করা হয়েছে। কিন্তু আমি দেখেছি যে উনি একদম বেগম জিয়ার যে শোক সভা ছিল সেইখানে তিনি একেবারে প্রথম সারির দিকে ছিলেন এবং খুবই সম্মানজনক জায়গাতে, যেখানে সব ভিআইপি আমন্ত্রিত অতিথিরা ছিল, সেই এনক্লেভের মধ্যে উনি ছিলেন। এখন রাজনৈতিকভাবে তাকে কিভাবে ইগনোর করা হয়েছে আমরা জানি না, তবে এর আগে কখনো নির্বাচনে বিজয়ের কোনো ইতিহাস মান্না ভাইয়ের নাই। তো যার কিনা কখনোই নির্বাচনে বিজয়ের ইতিহাস নাই, তিনি 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এইটা শুনে আমি একজন রাজনীতি বুঝি এরকম মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে এটা সঠিক সিদ্ধান্ত না। মান্না ভাইয়ের আমার মতে ইলেকশন করার সবচেয়ে ভালো জায়গা ছিল ঢাকা শহর। ঢাকার যে কোনো আসনে মান্না ভাইয়ের যে গুরুত্ব, এটা বোঝার মতো অনেক ভোটার আছে। কিন্তু মান্না ভাইয়ের গুরুত্ব বোঝার মতো ভোটার বগুড়াতে আছে কিনা, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আসন সমঝোতার রাজনীতিতে বিএনপি এবার কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছে, ব্যক্তির গ্রহণযোগ্যতা নাকি দলীয় প্রতীক? আমি তো বিএনপির মুখপাত্র না, আমি বলতে পারবো না। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক যেটা করতে পারে সেটা হলো তাদের কোনো কাজকে আমি ভালো মন্দ বিবেচনা করতে পারি। সেই হিসেবে যদি আপনি বলেন বিএনপি তার নিজের দলকেই গুরুত্ব দিবে, বড় দল সবসময় নিজেকে গুরুত্ব দেয়। জামাত ইসলাম কাকে গুরুত্ব দিয়েছে? নিজেদের যা দরকার সেটাকেই গুরুত্ব দিয়েছে। তাদের সঙ্গে যারা সমঝোতা করে যেতে পেরেছে তারা সেখানে গিয়েছে। বিএনপির সঙ্গে যারা গিয়েছেন তারা বিএনপির প্রতীক এবং বিএনপির যে ভোটার বেজ আছে তার সুবিধা নিতেই গিয়েছেন। ছোট দল কেন বড় দলের সাথে যায়? এই জন্যই যায় যে সে নিজে জিতবে না, কিন্তু বড় দলের ভোটার বেজ আছে এবং সেইটার জন্য তারা ওই ভোটার বেজ থেকে সুবিধাটা চায়। এবং তারা অঙ্কটা কিভাবে করে, খুব সহজ। মনে করেন মিরপুরে এ দলের সমর্থক অনেক বেশি আছে কিন্তু জেতার মতো নাই, তখন ওই এ দল গিয়ে বড় দলকে বলে যে আমার ক্যান্ডিডেট থাকলে আপনার দলের হেরে যাওয়ার সম্ভাবনা বাড়ে, তার চেয়ে আমাকে সিটটা দিয়ে দেন এবং আমাকে তো বেশি সিট দিতে হবে না। এরকম 5-6টা সিটে 10টা সিটে সমঝোতা করে। বড় দল সবসময় সেই সব আসনই ছাড়ে যেখানে তার নিজের প্রার্থীর হারার সম্ভাবনা বেশি। জেতা প্রার্থী কেউ ছাড়ে নাকি? বড় দল কেউ ছাড়ে না। বিএনপি তার নীতি অনুযায়ী আমার ধারণা সেইভাবেই সিদ্ধান্ত নিয়েছে যে যেখানে তাদের প্রার্থীর বিজয়ী হবার সম্ভাবনা খুব বেশি সেইগুলিতে তারা তাদের প্রার্থী রেখেছে, আর যেগুলিতে অন্যান্য দলের সমর্থক আছে সেইখানে তারা তাদের দলের প্রার্থীকে বসিয়ে দিয়ে অন্য দলের প্রার্থীকে সুযোগ দিয়েছে। কারণ সেইখানে একক প্রার্থী হিসেবে তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা ধরেন হয়তো 60%, কিন্তু অন্য দলকে দিয়ে দিলে 60 + 10 70% হয়ে যায়। এইভাবেই হিসাবটা হয়। আসন সমঝোতা আর আদর্শের সমঝোতা, এই শব্দটা কিন্তু আমি এনসিপি আছে এখানে আমি বলি, তারা বেশ সুন্দরভাবে কয়েন করেছে এবার, যে এটা তো আদর্শের সমঝোতা না, এটা আসন সমঝোতা। এটাই হচ্ছে ব্যাখ্যা। এইবার যত জোট হয়েছে কোনোটাই আদর্শের সমঝোতা না, সবই হচ্ছে আসন সমঝোতা। কিভাবে কিভাবে অঙ্ক করলে কোথায় কোথায় কয়টা সিট বেশি পাওয়া যাবে, এটাই অঙ্ক হয়েছে।
বাংলাদেশের ভবিষ্যৎ বদলানোর জন্য নৈতিক বা আদর্শিক কোন অবস্থান থেকে কোনো দলই একক নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। যারা একক নির্বাচনে গিয়েছেন তারা অধিকাংশই জোটে ঢুকতে না পেরে গিয়েছেন।